আচ্ছা দেখেন, আজকে মোটামুটি আমরা নোডাল অ্যানালিসিস এর কিছু ম্যাথ দেখবো। এরপরে হচ্ছে আপনার ওই মেশ অ্যানালিসিস এর বেসিকটা নিয়ে আলোচনা করবেন সব। দেখেন আমাদের এইখানে যদি এই টাইপের ম্যাথ থাকে, যেটা বলছিলাম গতদিন, আজকে আরেকবার বলতেছি যে আমরা নোডাল করি অথবা মেশ করি, যাই করি না কেন, মোটামুটি 3 ইকুয়েশন পর্যন্ত করবেন। এর বেশি করার দরকার নাই, কারণ যেহেতু আমাদের এক্সামে টাইম অনেক কম থাকে, প্লাস খাতায় স্পেস অনেক কম দেওয়া থাকে, ফলে খুব বেশি বড় ম্যাথ আসলে আসে না। আর এমনিতেই ডিসি সার্কিটে ছোট ছোট ম্যাথ আসে, হয়তো একটু পেঁচাই দিতে পারে, কিন্তু ম্যাথ ছোট হবে। খুব বেশি বড় ম্যাথ আসলে করে টাইম নষ্ট করার দরকার নাই। তো দেখেন আমাদের এখানে ফিক্স যদি বলে দেয় যে নোডাল অ্যানালিসিস করতে হবে, মেশ অ্যানালিসিস করতে হবে, তাহলে তো সেটা করাই লাগবে, বড় হোক বা ছোট হোক। আর যদি না বলে দেয়, তাহলে আপনি আগে দেখবেন যে কোনটাতে ইকুয়েশন কম আসতেছে, সেটাই সলভ করবেন, সহজ কথা। তাহলে এখানে যেহেতু আমাদের নোডাল শুরুতে বলে দিছে, আমাদের নোডাল দিয়ে করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে রেফারেন্স নোড ধরা, যেটা প্রশ্নেই দিয়ে দিছে, এই যে এখানে দেখেন রেফারেন্স নোড দিয়ে দিছে। দেন নন রেফারেন্স নোড ভোল্টেজ মার্ক করা, ওইটাও দেখেন ওটা করে দিছে, যে এই নোডের ভোল্টেজ V1, এই নোডের ভোল্টেজ V2, এই নোডের ভোল্টেজ হচ্ছে V3। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন নোডাল অ্যানালাইসিস করব আমরা। পরীক্ষায় তো অবশ্যই এরকম একটা সার্কিট থাকবে। তো একটা সার্কিট যদি দিয়ে দেয়, সেই সার্কিট আবার নতুন করে খাতায় অ্যান্সারে আঁকানোর দরকার নাই, প্রশ্নেই মার্ক করে দিবেন। দেন অ্যান্সার এখান থেকে শুরু করলেই হবে, এক্সট্রা আসলে সার্কিট আঁকানোর কোনো দরকার নেই। তবে আপনি যদি সার্কিটটাকে নিজের মতো করে নতুন ভাবে আঁকাতে চান, ধরেন আপনি যেটা আঁকাচ্ছেন সেটা এই রকম না, অন্য রকম, অথবা কোনো একটা জিনিস আপনি হয়তো চেঞ্জ করতেছেন, তাহলে অবশ্যই নতুন সার্কিট আঁকাবেন। সেটা আমরা কোশ্চেন হিসাবে বুঝবো যে তখন চেঞ্জ করব বা সামথিং এরকম ঝামেলা থাকবে। আচ্ছা তাহলে দেখেন আমাদের এখানে কাহিনী কি। এইখানে আমাদের একটা সুপার নোড আছে, এইখানে কিন্তু আবার আর একটা সুপার নোড আছে। তাহলে যখন এইরকম নোড থাকবে, তখন খেয়াল রাখবেন যে আমরা সুপার নোডে কি শিখলাম, সুপার নোড গুলাতে এট এ টাইম আমাদেরকে হচ্ছে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি একটু দেখি যে যখন মিক্সড থাকবে, একের বেশি থাকবে, তাহলে আমি দেখতেছি V1 এবং V2 তে সুপার নোড আছে, কারণ দুইটা নোডের মাঝখানে পিওর ভোল্টেজ সোর্স। এবার আমি এই দুইটাতে একসাথে ইকুয়েশন ফেলবো, মানে এইখানে একটা নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করব, এখানে একটা অ্যাপ্লাই করব। কিন্তু এখানে যখনই অ্যাপ্লাই করতে যাচ্ছি, দেখতেছি এখানে আর একটা সুপার নোড পড়ে গেছে। কার কার ভিতরে? V2 আর V3-র ভিতরে। তার মানে আবার আমি দেখতেছি V2 আর V3 এই দুইটাতে আর একসাথে ইকুয়েশন নিতে হবে। তার মানে এখানে সুপার নোডের আবার সুপার নোড বসে গেছে। তার মানে আমরা এখানে তিনটা নোডে একই সাথে ইকুয়েশন ফেলবো বা নোড ফেলবো। এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে একটু বলে রাখি, V1 V2 V3 এই তিনটাতে যখন একই সাথে আমরা নোডাল অ্যানালিসিস করব বা KCL অ্যাপ্লাই করব, 6 ওহম দুইটা নোডের কমন। যখনই দেখবো যে এরকম সিচুয়েশনে কোন রেজিস্ট্যান্স দুইটা নোডের কমন, সেটাকেও আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। কথা হচ্ছে যে কেন বাদ দিয়ে দিতে পারি, আমি এটা একটু লিখি, দেন আমি যখন ফাইনাল সলিউশন করব তখন আমি একবারে শর্টকাট করব। তাহলে V1-এ যদি আমরা সূত্র ফেলি, কত হবে? V1 / 2, V1 - 3 / 6, সরি, -3 না, V1 - V3। V1 এর কাজ শেষ, দেন আমরা V2 তে চলে যাব, V2/4 প্লাস V3/3 প্লাস V3 - V1/6 ইকুয়াল 0। খেয়াল করে দেখেন, এইটা আর এইটা একটা আর একটার বিপরীত, তার মানে এইটা আর এটা কাটাকাটি হয়ে যায়। তো যেহেতু আমরা জানতেছি যে কমন জিনিস থাকলে একটা একটার বিপরীত হবে এবং কাটাকাটি যাবে, তো আমি আগের থেকেই দুইটা জিনিসকে বসাবো না, এক্সট্রা আমার টাইম নষ্ট করার দরকার নাই। ফলে এখানে আমরা শর্টকাটটা কি শিখলাম, যখন আমরা সুপার নোড অ্যাপ্লাই করব, তখন সুপার নোডে যদি কোনো কমন রেজিস্ট্যান্স পাই, আমরা সেই কমন রেজিস্ট্যান্সকেও বাদ দিয়ে দিতে পারবো, সেটা নেওয়ার দরকার নেই। ফলে আমরা তিনটা নোডে যখন এট এ টাইম KCL অ্যাপ্লাই করব, 6 ওহম যেহেতু কমন রেজিস্ট্যান্স, কমন নোড ঠিক না, কমন রেজিস্ট্যান্স আর কি, বা কমন ব্রাঞ্চ,
সো আমরা 6 ওহম কে বাদ দিয়ে দিব। ফলে আমাদের নোডালে থাকতেছে কেসিএল যেটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে V1/2 প্লাস V2/4 প্লাস V3/3 ইকুয়াল 0। এটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা যে ইকুয়েশনটা সাজায়েও লিখতে পারি, আবার যদি বলেন যে এখানে তো বোঝাই যাচ্ছে যে এটা 2 ইনভার্স, 4 ইনভার্স, 3 ইনভার্স, না সাজালেও চলতেছে, আমরা যখন তুলবো বসাই দিলে ওকে। 1 মিনিট। তো এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। দেন যেখানে যেখানে সুপার নোড আছে সেখানে সেখানে একটা করে কিন্তু আমাদের ওই যে বললাম যে ইকুয়েশন করবে। তাহলে যে এইখানে একটা ইকুয়েশন, 10 ভোল্ট, দুই প্রান্তের বিভব পার্থক্য মানে V1 - V2 সমান হচ্ছে 10। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন কত? V3 - V2 সমান 5i। এই যে এটা সেই ডিপেন্ডেন্ট সোর্স। কেমন ডিপেন্ডেন্ট? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ফলে আমরা এখানে লিখতে পারি V3 - V2 সমান 5i। তো এর মান কিসের উপর ডিপেন্ড করতেছে? এই যে আয়ের মানের উপর ডিপেন্ড করতেছে, ইউনিট টিউনিট বসাবো না। এখন বলেন তো, এই যে এই আই সমান কত? V1/2। V1/2। আমি যখন মান বসাচ্ছি এখানে মান বসায় দিতে পারি। তাহলে 5 আমরা জানি যে শুধু মান বসায় দিতে হয়, তাহলে V1/2। এইটাকে একটু সুন্দর করে সাজালে ইকুয়েশন হয়ে যাবে। এই যে এই দুইটাকে সমানের এপাশে পাঠাই দেন, আর 5V1 এটাকেও সমানের এপাশে নিয়ে চলে আসেন, মানে থাকতেছে হচ্ছে 5V1 - V2। সরি, এই যে এই দুই তো আবার এদের সাথে এসে গুণ হচ্ছে, তাহলে -2V2 প্লাস 2V3 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এখন এই তিনটা ইকুয়েশন আমরা ক্যালকুলেটরে সলভ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 5 নাম্বার নিলাম, একে নিলাম। আচ্ছা, এক না, সরি, আমাদের আহ, দুইটা, সরি, তিনটা ভ্যারিয়েবল, তার মানে যে 2 নাম্বার ইকুয়েশনে যাবে। ওকে, তাহলে এটা আসতেছে 2 ইনভার্স। আমরা V1 V2 V3 এই ফরম্যাটে রাখতেছি। 2 ইনভার্স, 4 ইনভার্স, এটা আসতেছে 3 ইনভার্স, আর সমানের পরে থাকতেছে 0। সেকেন্ড ইকুয়েশনে V1 হচ্ছে 1, V2 - 1, V3 নাই, মানে V3 এর সহগ হচ্ছে 0। আর ধ্রুবপদ দেখেন এই যে 10 আছে, ফলে আমরা 10 বসাই দিলাম। 3 নাম্বারে V1 হচ্ছে -5, V2 হচ্ছে -2, V3 হচ্ছে 2, আর সমানের পরে আছে 0 দিলাম। এটা আসতেছে 3.04। ওকে, ঠিক আছে। এই যে 0.43 V1 এর মান, দেন -6.956 V2 এর মান, দেন 0.6522 অথবা 652 লিখে দিতে পারি, সেটা হচ্ছে V3 এর মান। তো এইটা হচ্ছে আমাদের যদি সুপার নোড মিক্সড থাকে। তো হঠাৎ করে পরীক্ষার হলে কিন্তু এগুলো একটু ঝামেলা লাগতে পারে, এজন্য আগে থেকে একটু প্র্যাকটিস করে রাখতে হবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, এটা বসাই নিয়ে নিজেরা, আমি আর লিখলাম না, তো তো এখানে মিলতেছে। ওকে, সেকেন্ড খেয়াল করেন। এই ম্যাথটাতে এই ম্যাথটাতে দেখেন এস লেখা আছে। এইরকম মাঝে মাঝে হুটহাট করে কিন্তু আসে, অনেক সময় আমাদের মনে হতে পারে যেটা মনে টাইপ মিস্টেক ইয়ে আছে বা সামথিং এরকম। তো এস বলতে আমরা জানি সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, মানে এটা সিমেন্ট বোঝায় আর কি। তাহলে এটা কত আসলে? 1/R মিন করে। তাহলে আমরা কেসিএল এর কনসেপ্টটা দেখি। আমরা কারেন্ট যদি বলি যে আই সমান V/R, তাহলে এই যে কন্ডাক্টিভিটিকে জি কে আসলে 1/R বোঝায়।
ফলে আই সমান যেমন ভি বাই আর, আমরা এটাকে ভি ইন্টু জি প্রকাশ করতে পারি। তো আমরা যেই কেভিএলটা এর আগ পর্যন্ত লিখছিলাম যে ভি ডিভাইডেড বাই আর, সেটাই আমরা এখন লিখবো যে ভি ইন্টু জি। এই ফরম্যাটে লিখতে হবে কেসিএলটা, এছাড়া আর এক্সট্রা কোনো নিয়ম নাই। আমরা যা করতেছি তাই করব, শুধুমাত্র এই ফরম্যাটে লিখবো। তাহলে এখন এখানে দেখেন, এখানে কিন্তু দেখেন কোনো রেফারেন্স করা নাই আমাদেরকে, কি বলে, গ্রাউন্ড অথবা রেফারেন্স নোড কিন্তু মার্ক করা নাই। ফলে আমরা এখানে কিন্তু একটা গ্রাউন্ড বা রেফারেন্স মার্ক করে নিলাম, 0 ভোল্টেজ। এবার নন রেফারেন্স নোডের ভোল্টেজ মার্ক করতে হবে। এটা একটা মার্ক করলাম, এটা একটা মার্ক করলাম, আর এটা একটা মার্ক করলাম। এটা মনে করেন হচ্ছে V1, V2, V3। এবার আমরা ইকুয়েশন লেখা শুরু করব। সুপার নোড আছে, হ্যাঁ, এই যে V1 আর V2 এর ভিতরে আছে। ফলে আমরা এই দুইটার ভিতরে কিন্তু সুপার নোড অ্যাপ্লাই করতে হবে। এইটা কিন্তু আবার সেই সুপার নোডে পড়তেছে না, কারণ এখানে তো রেজিস্ট্যান্স, মানে এক কথায় সেই কন্ডাক্টেন্স আছে। সো এখানে কিন্তু সুপার নোড না, শুধুমাত্র 1 নাম্বার আর 2 নাম্বারের ভিতরে সুপার নোড হবে। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বারের ভিতরে একসাথে আমরা কেসিএল অ্যাপ্লাই করি। তাহলে যে আগের বার লিখতাম V1/6, আর এখন লিখতে হবে কত, V1 × 6, মানে 6 V1। এই 2 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, মানে +2। V1 এর কাজ শেষ, এবার আমরা লাফ দিয়ে V2 তে চলে যাব। সেম, এটা ভাগ করা লাগতো, যেহেতু এখন কন্ডাক্টিভিটি গুণ করা লাগবে। তাহলে +5V2, দেন V2 - V3 × 3, V2 - V3 × 3 = 0। এখন আপনারা একটু সাজাই লিখি। V1 যেহেতু একটাই আছে, তো 6V1ই থাকবে, প্লাস এই যে 5 আর 1 এ 6, আর V3 তো -3V3 সমান -2। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। ওকে, এবার এই যে যেই দুইটার ভিতরে নোডাল অ্যাপ্লাই করলাম, সেখানে একটা ইকুয়েশন থাকবে। সেটা কত, V1 - V2 = 10, 2 নাম্বার সমীকরণ। আর এই যে 3-এ একটা আমাদের নোডাল অ্যাপ্লাই হবে। তো 3-এর নোডালটা কত হবে, এই যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট নোডে আসতেছে, ফলে -4। 2 অ্যাম্পিয়ার নোডে আসতেছে, ফলে -2। V3 - V2 × 3। এটাকে একটু সাজাই লেখেন, -3V2 +3V3 সমান 4 আর 2 এ 6। এই হচ্ছে 3টা ইকুয়েশন। একটু দেখেন, আমরা অতিরিক্ত জিনিস বের করব না। প্রশ্নে বলতেছে আই নটের মান বের করো। আই নটের মান বের করতে গেলে লাগবে কত, 6 × V1। তো V2 আর V3 মান আমার জানার কোনো দরকার নাই। আমরা ইকুয়েশন সলভ করে প্রথমে যে অ্যান্সারটা পাবো সেটাই লিখে দেবো, ওইটা দিয়েই অ্যান্সার করব। কারণ আই সমান হচ্ছে 6V1, যেহেতু এটা আমাদের এস, চলে 6 × V1 করলে, সরি আই না, আই নট, একই কথা যাই হোক। তাহলে এখন আমরা এটা সলভ করে ফেলি ক্যালকুলেটরে। আচ্ছা, ফরম্যাট আছে, যা শুধু মান বসাবো। 1 নাম্বারে যে বসতেছে 6, তারপরে আবার 6, দেন -3, এরপরে -2। 2 নাম্বারে হচ্ছে 1, দেন -1। V3 কিছু নাই, মানে 0, দেন 10। 3 নাম্বারে V1 নাই, মানে 0। V2 হচ্ছে -3, V3 হচ্ছে 3, তারপরে হচ্ছে 6। এই যে V1 চলে আসছে কত, 3.77 অথবা 78 আমরা লিখে দিতে পারি। আর আই নট কত, এর সাথে জাস্ট 6 গুণ করে দেব। আর আসছে 22.68 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।
এটা 1 মিনিট আমি একটু চেক করি। দেখি আমাদের কি কোথাও ভুল গেছে ইকুয়েশন তুলতে। এইট, এটা এইট, 6v1 + 2, দেন 5v2, v2 - v3 × 3। ও, সরি সরি সরি, এখানে তো একটা না, এখানে আছে যে 3 আর এখানে 5, তার মানে এটা হচ্ছে 8v2 হবে। এইটা ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে ক্যালকুলেটরে আবার এটা একটু বসাই। এটা হচ্ছে 5 নাম্বার, 2 নাম্বার, আর এটা আসছে 6, 8 - 3, হচ্ছে -2, 1 - 1, 0, 10, 0, -3, 2, 6। হ্যাঁ, এবার ঠিক আছে। 4.91 লেখা যাইতে পারে। ক্যালকুলেশন যদি পরে মিস্টেক পান ওইগুলো আমাকে একটু জানাই দিন, অথবা নিজেরা কারেকশন করে নেন। 4.91 এর সাথে আমরা 6 গুণ করব। তাহলে এটা আসে হচ্ছে আপনার 29.46 ভোল্টেজ, সরি 46 অ্যাম্পিয়ার, যেহেতু কারেন্ট বের করতেছে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। সেকেন্ড দেখেন, এটা আমাদের এস রিলেটেড। এখানে আবার ইকুয়েশন হচ্ছে 3টা, আমাদের একই কনসেপ্ট। এখানে ওরাই মার্ক করে দিছে। এইটা একটা পরীক্ষাতেও আসছিল 2023-এ সম্ভবত, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই কোনটাতে, তবে একটাতে আসছিল, বিটিসিএল বা সামথিং কোন একটাতে। আচ্ছা দেখেন, তো এখানে আমরা দেখতেছি যে এই নোডে এই যে 2 অ্যাম্পিয়ার আসতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, প্রথমে এই যে এখানে দেখতেছি সুপার নোড, তার মানে এই ভি 1 আর ভি 2 দুইটাতে একই সাথে সুপার নোড পড়বে। তাহলে একই সাথে যদি সুপার নোড ফেলি, কত আসবে? -2 যেহেতু আসতেছে, তাহলে -2 প্লাস 1 × V1, মানে শুধু ভি 1, প্লাস ভি 1 - ভি 3 × 2। ভি 1 এর কাজ শেষ, আমরা এখন চলে যাব ভি 2 তে। প্লাস 4v2 প্লাস ভি 2 - ভি 3, ডিভাইডেড বাই তো থাকবে না যেহেতু এস, তাহলে ইনটু 8 = 0। খেয়াল করেন, ভি 0 যেখানে মার্ক করা সেখানেই ভি 2 ভোল্টেজটা আছে। তার মানে ভি 2 যা কথা, ভি 0ও তাই কথা। তাহলে ভি 0 এর মান বের করার মানে হচ্ছে, মানে ভি 0টা যেখানে ইউজ হবে আর কি, সহজ কথা, সেখানে আমরা ভি 2 বসাই দিব, একই কথা, কারণ ভি 0ও যা কথা, ভি 2ও দেখেন তাই কথা। এই যে এখানে অ্যাপ্লাই হবে, এটা আমরা পরে করব, আপাতত এটা মার্ক করলাম। তাহলে এখানে ইকুয়েশন বানাবো কত? একটা ভি 1, দুইটা ভি 1, মানে তিনটা ভি 1, ভি 2 দেখেন এখানে 4টা, আর এখানে যে 8 × 4 = 12টা, প্লাস 12টা ভি 2। ভি 3 কয়টা? -2টা, -8টা, আর -2টা সমানের ওই পাশে যায়, +2 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন।
সেকেন্ড দেখেন, সুপার নোট করে ফেলবো আমরা। সুপার নোট কি বলতেছে? V1 মাইনাস V2 সমান 2V0। কিন্তু এই যে বললাম V0 মানে V2, তার মানে এটাকে লেখা যায় 2V2 সমানের এক পাশে যদি আনি তাহলে কত থাকে? V1 মাইনাস 3V2 সমান 0। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার কই পাবো? এই যে 3 নাম্বার নোডে নোডাল অ্যাপ্লাই করে দিলেই হয়ে গেল। V3 মাইনাস V1 ইন্টু 2 প্লাস, এইখানে খেয়াল করেন, এখানে কিন্তু একটা ভোল্টেজ সোর্স আছে, ফলে V3 আর বসানোর আমার দরকারই নাই, কারণ V3 অলরেডি আমি জেনে ফেলছি। কিভাবে? এই যে এইটা যদি গ্রাউন্ড হয় মানে 0 ভোল্টেজ, তাহলে V3 কত বলেন তো? 13। এটা কিন্তু একদম দেখার সাথে সাথে আমরা অ্যান্সার করে ফেলতে পারতেছি। তাহলে V3 হচ্ছে 13 ভোল্টেজ। এটা আমরা, যেহেতু 3টা ভোল্টেজই লাগবে, V1 থ্রু V3 মানে হচ্ছে V1 থেকে V3 পর্যন্ত সবার মান বের করো। V3 মান বের হয়ে আছে, এখন শুধু V1 আর V2 বের করবো। আচ্ছা, এই যে ইকুয়েশনে যেসব জায়গাতে V3 আছে, আমরা ক্যালকুলেটরে বসানোর সময় কিন্তু এটাতে ওই V3-র যে কত ভোল্টেজ, 13 ভোল্টেজ, ওটা বসাই দিলেই ওকে। দিলে কিন্তু এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের V1 আর V2 বের হয়ে আসবে। তাহলে এখান থেকে V1 বের হয়ে আসবে আর V2 বের হয়ে আসবে। তো দুইটা ইকুয়েশন করতে হবে আর কি। তাহলে প্রথম ইকুয়েশনে V1 হচ্ছে 3, দেন 12। এই যে এটা যেহেতু সংখ্যা হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা সমানের এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তো 13 × 10 = 130, আর 2 হয়ে যাবে 132। সেকেন্ডটাতে 1 মাইনাস 3 আর 0। তাহলে V1 আসতেছে 18.86, 6.286। তো ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর V3 তো 13 ভোল্টেজ আমরা শুরুতেই দেখতে পাচ্ছি। এক মিনিট। 18, হ্যাঁ ঠিক আছে। এখানে শুধু ভোল্টেজ গুলাই বের করতে বলছে। এখানে দেখেন কি বলতেছে। হ্যাঁ, এখানে ওই V1 V2 V3 বের করতে বলতেছে। এই হচ্ছে আমাদের 3টা নোড এখানে দেওয়া আছে। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি, কত আসে? 5 অ্যাম্পিয়ার আসতেছে, তাহলে -5 প্লাস V1/4 প্লাস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 8 প্লাস এই যে 3 অ্যাম্পিয়ার দেখেন এখান থেকে বের হয়ে যাচ্ছে, প্লাস V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। তাহলে যদি সাজাই আমরা, V1 নিলে হচ্ছে 4 ইনভার্স, 8 ইনভার্স, 2 ইনভার্স, V2 যদি নেই -8 ইনভার্স, আর V3 যদি নেই -2 ইনভার্স, ইকুয়াল, এখান থাকতেছে এটা -5 প্লাস 3 মানে হচ্ছে -2, যেটা সমানের ওই পাশে গেলে হয়ে যাবে +2।
দেন 2 নাম্বারে যদি আমরা বসাই, 2 নাম্বার নোডে, তাহলে V2 -V1 ডিভাইডেড বাই 8 প্লাস V2 ডিভাইডেড বাই 2 প্লাস V2 -V3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 0। মানে এটাকে যদি সাজাই 1 2 3 এই ফরম্যাটে সাজাবো, তাহলে V1 করলে হচ্ছে -8 ইনভার্স, প্লাস V2 করলে হচ্ছে 8 ইনভার্স, প্লাস 2 ইনভার্স, যোগ 4 ইনভার্স, V3 নিলে হচ্ছে -4 ইনভার্স ইকুয়াল 0। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আর 3-এ যদি আমরা হচ্ছে অ্যাপ্লাই করি, এটাকে একটা কাজ করে আমরা এটা কপি করে নিই। তাহলে 3 নাম্বারে কপি করলে কত আসে? V3 -V2 ডিভাইডেড বাই 4 প্লাস V3, এই যে এখানে যেহেতু উপরে প্লাস আছে ফলে -12 হবে, ডিভাইডেড বাই 8 প্লাস V3, এই যে এই ব্রাঞ্চের জন্য V3 -V1 ডিভাইডেড বাই 2। এই 3 অ্যাম্পিয়ার দেখেন এদিকে আসতেছে, ফলে -3 ইকুয়াল 0। আপাতত এটা আর কাজ নাই। তাহলে V1 নিলে হবে -2 ইনভার্স, V2 নিলে হবে হচ্ছে -4 ইনভার্স, আর V3 নিলে হবে 4 ইনভার্স, 8 ইনভার্স যোগ 2 ইনভার্স। সমানের পরে কত থাকবে? সংখ্যা শুধু একটাই আছে, যে 3, এটা সমানের এপাশে গেলে +3 হয়ে যাবে। তার মানে এখন আমাদের এই যে যে 3টা ইকুয়েশন আমরা পেলাম, এই 3টা ইকুয়েশন সলভ করতে হবে। সলভ করলে আমাদের V1 V2 V3 এর মান চলে আসবে। এটা ক্যালকুলেটরে করি আমরা। 1 নাম্বারে হচ্ছে 4 ইনভার্স যোগ 8 ইনভার্স যোগ 2 ইনভার্স। এগুলা খুব বেশি বেশি করতে হবে, তার কারণ ম্যাথ গুলো হয়তো সহজ সহজ মনে হবে, কিন্তু এই যে ছোটখাটো কিন্তু সিলি মিস্টেক, ক্যালকুলেশন মিস্টেক কিন্তু হইতে থাকবে। আর পরীক্ষা হলে কিন্তু এই ছোট ছোট মিস্টেক করলে ঝামেলা। সমান 2। দেন 2 নাম্বার ইকুয়েশনে হচ্ছে -8 ইনভার্স, তারপরে হচ্ছে 8 ইনভার্স যোগ 2 ইনভার্স যোগ 4 ইনভার্স, তারপর এটা হচ্ছে -4 ইনভার্স, আর সমানের ওই পাশে হচ্ছে 0। এই পাশে হচ্ছে -2 ইনভার্স, তারপরে -4 ইনভার্স, তারপরে হচ্ছে 4 ইনভার্স যোগ 8 ইনভার্স যোগ 2 ইনভার্স, আর সমানের ওই পাশে থাকবে হচ্ছে 3। 8, 3.73, আর 9.067। 3.73। এই হচ্ছে মোটামুটি আমাদের 3টা অ্যান্সার। কি ব্যাপার? এখানে আবার কোথায় ভুল হলো? এই ছোটখাটো ভুলগুলো আসলে খুব সাবধানে কাজ করতে হবে। -5
v1/4, v1 - v2/8, 3 বের হচ্ছে +3, v1 - v3/2 ইকুয়াল 0। তাহলে v1 হচ্ছে 4 ইনভার্স 8 ইনভার্স 2 ইনভার্স -8 ইনভার্স -2 ইনভার্স ইকুয়াল টু, দেন এখানে -8 ইনভার্স 8 4 2 -4 ইনভার্স 0 -2 ইনভার্স -4 ইনভার্স 2। এই যে দেখেন এই ছোট্ট একটা জায়গায় কিন্তু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে 3 তো এই পাশে আছে ঠিক আছে, কিন্তু এই যে 12/8 যেটা সেটাও সমানের ওই পাশে যায় যোগ হবে। আর একবার করি, সবই ঠিক আছে। আমরা ম্যাট্রিক্সে শুধুমাত্র লাস্টেরটা চেঞ্জ করবো, বাকি সব ঠিক। লাস্টে 3 ছিল, এটা দেব 3 প্লাস 12/8। তাহলে প্রথমটা আসতেছে 10, তারপর একটা হচ্ছে 4.933, আর তারপর একটা আসতেছে 12.267। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। নোডাল বলেন বা মেশ বলেন, 3 ইকুয়েশন, সর্বোচ্চ 3 ইকুয়েশন করবেন। এর বেশি যদি করতে চান করতে পারেন, বাট ওইগুলাতে আসলে বেশি টাইম দেওয়ার দরকার নাই। আচ্ছা, এইখানে আর একটা সুন্দর টাইপ আছে, ওই টাইপটা আমরা একটু দেখব। অনেক সময় এই টাইপে একটু ভুল হইতে পারে, সেটা হচ্ছে এইটা দেখেন দেখতে সুপার নোডের মতো, কিন্তু অ্যাকচুয়ালি সুপার নোড না। কেন? দুইটা নোডের ভেতরে শুধু যদি ভোল্টেজ সোর্স থাকতো সেটাকে আমরা বলতাম সুপার নোড, কিন্তু দেখেন এখানে আবার ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স আছে, ফলে এইটাকে আর আমরা সুপার নোড বলবো না। এটা নর্মাল ক্যালকুলেশন, তবে এখানে একটু সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমাদের একটু দেখতে হবে কিরকম। এই দুইটা নোড, আর এই যে এখানে কিন্তু গ্রাউন্ড দেওয়া আছে। খেয়াল করে দেখেন, আমাদের এই যে 3 মিলি অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, এই কারেন্ট সোর্স উপর দিয়ে গিয়ে 2 ভাগে ভাগ হচ্ছে, কিন্তু ব্যাক আসার রাস্তা এই একমাত্র এটাই। তার মানে এর ভিতরে এই 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই চলতেছে, ফলে আমরা ভি নটটা প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারি। ভি নট সমান কত? এই যে 1K × 3। তো আমরা ভি সমান জানি আই আর, আই কে যদি আমরা মিলি অ্যাম্পিয়ার রাখি, আর কে যদি কিলো ওহমে রাখি, দুইজনের গুণফল হবে ভোল্টেজ। কেন? কারণ মিলি আর কিলো একটা আরেকটাকে কাটাকাটি করে দেয়, কারণ কিলো মানে 1000 আর মিলি মানে 1/1000। ফলে আমরা যখন ভোল্টেজ বের করব, কারেন্টকে মিলি অ্যাম্পিয়ারে রাখলে রেজিস্ট্যান্সকে অবশ্যই আমাদের কি করতে হবে, কিলো ওহমে রাখতে হবে। অথবা রেজিস্ট্যান্সকে কিলো ওহমে রেখে হিসাব করলে মনে রাখতে হবে যে কারেন্টটা বের হবে সেটা আসলে মিলি অ্যাম্পিয়ারে বের হবে, এটা মনে রাখলেই হবে। ওই বারবার 1000 × 3 × 10⁻³ এসব বসানো লাগবে না, এটা আসলে টাইম নষ্ট। তাহলে আমরা কি করব, 1 × 3 সমান 3 ভোল্টেজ। তাহলে যে এটা 3 ভোল্টেজ মানে V2 এর মান 3 ভোল্টেজ। সেম লজিক, কারণ এই যে এটা 0। কিন্তু V1 এর মান আমরা বলতে পারবো না, কারণ এখানে একটা কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স হইলেও ওর একটা ভোল্টেজ থাকে সব সময়, এটা আবার অনেকেই ভুল করে যে কারেন্ট সোর্স আছে তার মানে এখানে ভোল্টেজ না দিলেও চলবে, না, কারেন্ট সোর্সের তো ভোল্টেজ থাকে। সো আমরা এখানে কিছুই বসাবো না, কারণ ওই এক্সট্রা ভোল্টেজ বানানোর আমার দরকার কি, যদি ওইটা ছাড়াই ম্যাথ সলভ করা যায়, আমরা এক্সট্রা ভোল্টেজ আসলে নিব না। তবে বলে রাখলাম যে এখানে ক্যালকুলেশন করা যাবে না। তাহলে V2 আসতেছে কত? V2 হচ্ছে 3 ভোল্টেজ। দেখেন আমরা এই নোডে কিন্তু একটা নোডাল অ্যানালিসিস করে দিতে পারি।
তাহলে এই নোডে যদি নোডাল অ্যানালাইসিস করি, দেখেন 3 মিলি অ্যাম্পিয়ার ওর দিকে আসতেছে, ফলে -3। এখানে 3 × 10⁻³ করার দরকার নাই, কারণ আমরা রেজিস্ট্যান্স কে বাই ডিফল্ট কিলো ওহমে রাখবো। ফলে আপনার হচ্ছে যে ভোল্টেজ গুলো আছে সেটা ভোল্টেজেই থাকবে, আর যে কারেন্ট গুলা সেটা মিলি অ্যাম্পিয়ারে থাকবে, মানে এক কথা ওইভাবে রেখে ক্যালকুলেশন করলেই ওকে। তাহলে -3 মিলি অ্যাম্পিয়ারে রাখলাম, প্লাস V1 -V2/4, যেহেতু V2 পেয়ে গেছে 3, আমরা লিখতে পারি V1 -3/4। এইবার এইটা একটু খেয়াল করেন, এইটা আমাদের স্পেশাল কেস। তাহলে V1 -V2, এটা তো শিওর, কারণ ভোল্টেজ ডিফারেন্স লাগবে, কিন্তু এখানে আরেকটা ভোল্টেজ আছে, সেটাকেও বিয়োগ করে দিতে হবে। কিন্তু খেয়াল করে দেখেন, আমি যখন এখানে দাঁড়ায় আছি বিয়োগ করব, তখন এই যে প্রথমে কোন চিহ্নটা লাগতেছে, ভোল্টেজের মাইনাসটা, আর আমরা জানি যে চিহ্ন লাগবে বিয়োগ করলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ফলে এইখানে সূত্র দাঁড়াবে V1 -V2, আর মাইনাসে মাইনাসে প্লাস 3V0 /2। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, যখন আমাদের সুপার নোডের মতো দেখতে সিচুয়েশন কিন্তু রেজিস্ট্যান্স আছে, তখন আসলে আমাদের এইভাবে করতে হবে। V1 - V2/2 করতে পারতাম যদি এটা না থাকতো, যেহেতু এটা আছে ফলে এই ভোল্টেজটাকেও আমার বাদ দিতে হবে। কিন্তু এই ভোল্টেজ যেহেতু মাইনাস প্রান্তটা এইদিকে আছে, মানে কথা আমরা মাইনাস করতেছি, ফলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এছাড়া আর কোনো এক্সট্রা কিছু মনে না রাখলেও চলবে, এই সিচুয়েশনটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা একটু স্পেশাল কেস বলা যায়। তাহলে এটাকে একটু সাজান, আমরা আগে লিখি তারপরে সাজাই। V2 এটা মানেও 3 ভোল্টেজ, V0 এটা মানেও 3 ভোল্টেজ, ফলে দুইটার মানই বসাই দেওয়া যায়। V1 3 V0 থেকে শুধু V0, মানে V2 তো V0 এর সমান, তাহলে 3টা V0 থেকে একটা V0 বাদ দিলে হয় 2টা V0। তো একটা V0 মানে 3 ভোল্টেজ, তাহলে 2টা V0 মানে কয়টা ভোল্টেজ হবে? 3 × 2 = 6। এটা হচ্ছে আমাদের সেই 1 নাম্বার ইকুয়েশন। এটাকে আর আমি সাজালাম না, একবারে ক্যালকুলেশন করে দেব। এটাও আমরা ক্যালকুলেশন করতে পারি কিভাবে, এটাও দেখেন, এটা অনেকের কাজে লাগতে পারে, অনেকে হয়তো একটু ঝামেলা ফেস করতে পারেন এখানে, কারণ এক ইকুয়েশনেরও সলভ করা লাগবে। অনেক সময় খুব জটিল জিনিস থাকে যেটা আমাদের ভাঙাই করতে গেলে টাইম বেশি লাগে, সো আমরা এক ইকুয়েশন ডিরেক্ট ক্যালকুলেটরে তুলে সলভ করে ফেলবো। যারা জানেন খুব ভালো, না জানলে একবার দেখে নিলেই হবে। তাহলে x - 3 আমরা এক্স্যাক্টলি যেরকম আছে ওইরকম তুলে ফেলবো, /4, প্লাস আননোনটাকে জাস্ট এক্স দ্বারা ডিনোট করব, +6/2 = 0। এই শিফট চেপে ক্যালকুলেশন, এই যে ইনিশিয়াল ভ্যালু একটা সেট করা লাগবে। আমাদের ইনিশিয়াল ভ্যালুটা এমন ভাবে নিব যেন অ্যান্সারের কাছাকাছি আসে। এখন আমি তো এখানে জানি না যে অ্যান্সার কত, তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা দিলেই চলবে, তবে আমি এতটুকু শিওর যে অ্যান্সার পজিটিভ আসবে, যেহেতু রেজিস্ট্যান্সের, মানে এক কথায়, ওয়েট ওয়েট না, অ্যান্সার পজিটিভ নেগেটিভ দুইটাই আসতে পারে, কারণ আমরা ভোল্টেজ বের করতেছি। যাই হোক, সেটা বিষয় না, আমরা মোটামুটি একটা র্যান্ডম ভ্যালু বসাই দিলেই চলতেছে। আপনি যদি 0 বসান, 0 দিলেও হচ্ছে, অন্য কিছু দিলেও হচ্ছে, বাট যেখানে আমাদের আইডিয়া থাকবে যে অ্যান্সার কিরকম, সেটা দিলে সুবিধা হবে, যে অ্যান্সার দ্রুত আসবে। দিয়ে সমান চেপে দিলে দেখেন আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে কত, -3। এটা আমরা কি ঠিকঠাক তুলছি? ও, এইখানে একটা 3 ছিল, এটা কিন্তু আমাদের সমানের এই পাশে পাঠাতে হতো, আমরা পাঠাই নাই। এটা পাঠাই দিয়ে এইবার হচ্ছে আমরা সলভ কি করব, 1 ভোল্টেজ আসতেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে চাইলে আপনি এই যে লসাগু করে হোক, গুণ করে হোক, যে কোনো একটা ভাবে করতে পারতেন, বাট এক ইকুয়েশন থাকলে ওই ঝামেলা করার দরকার নাই, ক্যালকুলেটরে তুলে সলভ দিয়ে দিলে চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ম্যাথটাতে আসলে মেইনলি কোন জিনিসটা শেখার, এই যে এইরকম টাইপের ব্রাঞ্চ থাকলে কেসিএলটা কিরকম অ্যাপ্লাই হবে, সেটাই মূলত আমাদের শেখার বিষয়। আচ্ছা, মোটামুটি আমরা হচ্ছে কয়েকটা একটু ইউনিক টাইপের ম্যাথ দেখলাম।
এরপরে যখন সলভ ক্লাস করব, সলভ ক্লাস বলতে যেখানে হচ্ছে আমরা একদম বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে যখন অ্যানালিসিস করব, তখন আরো পরীক্ষাতে আসছে কিছু ইউনিক টাইপের ম্যাথ বা একটু জটিল টাইপের ম্যাথ, সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আমি যেরকম টাইপ টাইপ কয়টা দেখাই দিলাম, এইগুলো যদি বুঝেন তাহলে আপনার হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো নোডাল আছে ইনশাল্লাহ করতে পারবেন। এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম, প্রবলেম তিনটাই করা লাগবে। বিশেষ করে ডিসি সার্কিট, এসি সার্কিটের আলেকজান্ডার সাদিকের কিছুই বাদ দেওয়া যাবে না। এখন সব করা লাগবে না, কিছুই বাদ দেওয়া যাবে না বলতে আমি বোঝাচ্ছি যে এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম, প্রবলেম তিনটাই করা লাগবে। তবে বড় ম্যাথ করার দরকার নাই, ছোট জটিল ম্যাথ করতে হবে, কিন্তু খুব বেশি বড় ম্যাথ করার দরকার নাই। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে মেশ অ্যানালাইসিস। এই মেশ অ্যানালাইসিস এখানে মূলত আমাদের কেভিএল অ্যাপ্লাই করা হয়। এখানেও সেম লজিক, যে আমরা কি করব, যে কোনো একটা ফরম্যাট অ্যাপ্লাই করতে পারি। তবে সবচেয়ে ভালো হয় আমি যে এইভাবে আর কি করি সেটা যদি ফলো করেন, তাহলে আপনার খুব বেশি চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়বে না। মানে ওই যে অনেকে এটা আছে যে কারেন্ট এন্টারিং প্লাস, লিভিং মাইনাস, এরকম চিহ্ন দিয়ে দিয়ে হিসাব কিতাব করে, এইগুলা করার দরকার পড়বে না। শুধুমাত্র আমি যেই ফরম্যাটটা মনে রাখতে বলতেছি সেটা মনে রাখবেন। কারেন্টের আমাদের লুপ দিতে হবে, প্রত্যেকটা লুপে আমাদের হচ্ছে মেশ অ্যানালাইসিস হবে। তো কি বলে কেভিএল জিনিসটা কি বলে, যে কোনো একটা লুপে সকল ভোল্টেজের যোগফল হচ্ছে শূন্য। এবার ভোল্টেজের পোলারিটি আমরা দুই রকম দেখব, একটা পজিটিভ একটা নেগেটিভ। কিভাবে এটা ডিফাইন করব? সহজ কথা, আমরা যে লুপটা নিব, ধরেন এখানে এই লুপ নিচ্ছি, এখানে এই লুপ নিচ্ছি, দুইটা জিনিস মনে রাখবেন, যে আমরা যেদিকে যাচ্ছি লুপ ডিরেকশন যদি সেই দিকে যাই, আমরা সেই ভোল্টেজ ড্রপকে পজিটিভ নেব। আমরা যেদিকে যাচ্ছি লুপ যদি তার বিপরীত দিকে যায়, তাহলে আমরা তার ভোল্টেজ ড্রপকে নেগেটিভ নেব। ব্যাটারির ক্ষেত্রে আমরা চলতে চলতে যেই প্রান্তে আগে টাচ করব, ব্যাটারির ভোল্টেজের চিহ্নটা সেটা নেব। এই দুইটা কথা কিন্তু মনে রাখলেই ওকে। ব্যাটারির ক্ষেত্রে আমরা যেই প্রান্ত আগে টাচ করব সেই চিহ্ন নিব। রেজিস্ট্যান্সের ড্রপের ক্ষেত্রে আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট সেই দিকে গেলে পজিটিভ, উল্টা গেলে নেগেটিভ। কমন ব্রাঞ্চের কথা খেয়াল করেন, যেমন দেখেন এর ভিতরে শুধুমাত্র এই কারেন্টটা যাচ্ছে, এর ভিতরে শুধুমাত্র এই কারেন্টটা যাচ্ছে, আর টু এর ভিতরে দুইটা কারেন্টই যাচ্ছে। মানে দেখেন এই যে এই লুপ আর এই লুপ দুইটাই কিন্তু কমন। তাহলে এই দুইটা কমনের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, একটু খেয়াল করেন। আমি লুপ দেখতেছি এইটা, দেখতেছি এইটা। এই লুপটা দেখেন উপর থেকে নিচের দিকে মিন করতেছে, আর এই লুপটা দেখেন নিচের থেকে উপরে। কারণ দেখেন আমরা যখন লুপ করব তখন এইভাবে করব, বুঝতে পারছেন? আর এটা যখন যাচ্ছে তখন কিন্তু এইভাবে যাচ্ছে। এটা তাহলে একটু সুন্দর করে আঁকাই। এই লুপটা আসলে এইভাবে আসতেছে, আর এই লুপটা তার মানে একটা উপর থেকে নিচের দিকে আসতেছে, একটা নিচের থেকে উপরের দিকে আসতেছে। এই ক্ষেত্রে কি করবেন, সহজ হিসাব, আপনি যেদিকে যাচ্ছেন তার চিহ্নটাকে প্রাধান্য দিবেন। মনে করেন এটা এ, এটা বি, আপনি এ থেকে বি এর দিকে যাচ্ছেন, এটা I1, এটা I2। তাহলে আপনি কাকে প্রাধান্য দিবেন? I1 কে প্রাধান্য দিবেন। কেন? কারণ আপনি এ থেকে বি এর দিকে যাচ্ছেন, I1 আপনাকে ফলো করতেছে, ফলে আপনি I1 কে প্রাধান্য দিবেন। মানে কারেন্ট তখন হবে হচ্ছে I1 মাইনাস I3। কিন্তু আপনি যদি বি থেকে এর দিকে যান, আপনি যাচ্ছেন উপরের দিকে, কে আপনাকে ফলো করতেছে? I3 আপনাকে ফলো করতেছে, ফলে তখন কারেন্ট দিবেন I3 মাইনাস I1। বাস, এই কথাটুকু মনে থাকলেই ওকে। আমরা এবার একটু দেখি এখানে কি অ্যাপ্লাই হবে তাইলে। তাহলে এখানে মনে করেন এই লুপটা যখন আমি ক্যালকুলেশন করব, ধরেন আমি এইখান থেকে যাত্রা শুরু করব, অথবা আপনি চাইলে এখান থেকে যাত্রা শুরু করতে পারেন। তাহলে এইখান থেকে যদি যাত্রা শুরু করে উপরে যাই, দেখেন
এই যে ব্যাটারির মাইনাস টার্মিনালে আগে টাচ করতেছি, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস ভি। দেন আমি এই দিকে যাচ্ছি, এই লুপটাও দেখেন ওই দিকে যাচ্ছে, ফলে এর ড্রপটাকে পজিটিভ লিখবো। দেন আমি উপর থেকে নিচের দিকে নামবো, এই যে উপর থেকে নিচের দিকে নামতেছি, মানে আমাকে কে ফলো করতেছে, I1, ফলে আমি এইখানকার কারেন্ট দেব I1 মাইনাস I3 ইন্টু R2। আচ্ছা, ইন্টু আর কেন করতেছি, কারণ আমরা তো জানি সকল ভোল্টেজের যোগফল শূন্য। তাহলে কোনো একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কত হয়, তার ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ইনটু তার রেজিস্ট্যান্স। তাহলে প্রত্যেকের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ইনটু তার রেজিস্ট্যান্স। এই লুপে আর কিছু নাই, ফলে এটা সমান শূন্য। পরে সাজানোর সময় আমরা সাজাই নেব। এই অংশটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। সেকেন্ড লুপে যদি আমরা আবার সূত্র অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কত হচ্ছে দেখেন। ধরেন আমি এখান থেকে যাত্রা শুরু করব, তাহলে আমি যেদিকে যাচ্ছি কারেন্ট সেদিকে যাচ্ছে, মানে I3 R3। দেন এবার আমি উপরের দিকে যাচ্ছি, ফলে I3 আমাকে ফলো করতেছে। তাহলে আমি কত লিখবো, I3 মাইনাস I1 ইন্টু R2 ইকুয়াল। এই সিম্পল হিসাব, এতটুকু মনে থাকলে কিন্তু আমাদের ওকে। একটা জিনিস মাথায় রাখবেন, কয়েকটা কমন জিনিস আমাদের একটু মাথায় রাখলে কি হবে, হঠাৎ করে যদি মানে কোথায় সলিউশনে ভুল করে ফেলি, একটু চোখে পড়বে। খেয়াল করেন, আমরা যেই লুপে কেভিএল অ্যাপ্লাই করতেছি, সেই লুপের কারেন্টের চিহ্নের আগে দেখেন সবসময় প্লাস থাকতেছে, এবং যদি ডিরেকশন ক্লকওয়াইজ দেই তবে। অ্যান্টি ক্লকওয়াইজ দিলে কিন্তু আবার কাহিনী উল্টা হয়ে যাবে। আমরা নর্মালি ক্লকওয়াইজই দিয়ে থাকবো। তাহলে দেখেন, মানে এই লুপে যখন কাজ করতেছি, I1 এর চিহ্ন পজিটিভ, I1 এর চিহ্ন পজিটিভ, I3 ওই লুপের না, ফলে ওর চিহ্ন নেগেটিভ। আবার যখন I3 লুপে কাজ করতেছি বা এই লুপে কাজ করতেছি, দেখেন I3 এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, I1 যেহেতু এই লুপের না, ফলে ও নেগেটিভ। ফলে এইটা আমাদের জন্য একটু সহজ হবে, যে আমরা যেই লুপে কাজ করব নর্মালি কিন্তু সেই লুপটা পজিটিভ আকারেই থাকবে। আমরা চাইলে এই সিস্টেমটা আমরা যেসব ম্যাথ সলভ করলাম ওইসব ম্যাথেই কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারি। যেমন ধরেন, এই ম্যাথটাতে কথার কথা আমি হচ্ছে অ্যাপ্লাই করতে চাই। আচ্ছা, এইটা অ্যাপ্লাই করার আগে আর একটা জিনিস একটু আমি দেখাই দিই, সেটা হচ্ছে সুপার মেশ জিনিসটা কি। আগের বার যেমন সুপার নোডের কনসেপ্টটা ছিল, এখানে কিন্তু একদম সেম কনসেপ্ট। সুপার নোড ছিল দুইটা নোডের মাঝখানে পিওর ভোল্টেজ সোর্স, আর সুপার মেশ হচ্ছে দুইটা মেশ বা লুপের মাঝখানে যদি আমাদের পিওর কারেন্ট সোর্স চলে আসে, সেটা হচ্ছে সুপার মেশ। ধরেন এই আমাদের ভোল্টেজ সোর্স আছে, তাহলে দেখেন এই যে এইখানে একটা লুপ, এইখানে আর একটা লুপ। তাহলে এই যে এইটা ধরেন, এইটা হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ার কথার কথা, এটা ধরেন আমাদের 10 ভোল্টেজ, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 5 ওহম। এই ধরেন আমাদের একটা সিচুয়েশন। তাহলে এখানে কি হচ্ছে, দুইটা মেশের মাঝখানে একটা কারেন্ট, পিওর কারেন্ট সোর্স পড়ে গেছে। ফলে আমরা আর কেভিএল করতে পারবো না। কেন? কারণ আমি যদি এই লুপে কেভিএল করি, আমাকে তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য লেখা লাগবে, কারণ কেভিএল এ তো বিভব পার্থক্যই দিতে হয়। ফলে এখানে আমাকে এক্সট্রা একটা ভোল্টেজ মার্ক করা লাগবে, কারণ কারেন্ট সোর্সের তো ভোল্টেজ দিয়ে দিবে না। তাহলে এখানে এক্সট্রা একটা ভোল্টেজ মার্ক করা লাগবে। এখন এক্সট্রা জিনিস আমি কেন করব? আমি যদি এক্সট্রা মার্ক করি, আমার কিন্তু ক্যালকুলেশন বেড়ে গেল, ফলে আমি আর ওইটা ক্যালকুলেশন করব না। এবার দেখেন, ওই আগের দিন যেটা করছিলাম সেম লজিক, ধরলাম যে ওই ভোল্টেজটা হচ্ছে ভি। তাহলে আমি প্রথমে এই লুপটা ক্যালকুলেশন করি, কত হবে, -10 প্লাস 5I1 প্লাস ভি ইকুয়াল 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। দেন 2 নাম্বার ইকুয়েশনে যদি করি, তাহলে 5I2 মাইনাস ভি ইকুয়াল 0। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা যদি যোগ করে দিই, তাহলে কত আসতেছে, -10
প্লাস 5/1, ভি ভি কাটাকাটি হয়ে গেল, +5/2 সমান 0। তার মানে দেখেন এইটাই হচ্ছে সেই জিনিস, কি বলতেছি, যে আমরা এইটাকে বাদ রেখে এই যে আউটার যে লুপটা আছে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে দিচ্ছি, এইটাকেই বলতেছি সুপার মেশ। মানে এক কথায় সুপার নোড যেরকম ছিল, দুইটা নোডে এট এ টাইম কেসিএল অ্যাপ্লাই করছিলাম, এখানে আমরা দুইটা মেশে এট এ টাইম কেভিএল অ্যাপ্লাই করে দেব। অথবা বলা যায় যে যেইটা সুপার মেশে পড়বে তার আউটার লুপে আমরা মেশ অ্যানালাইসিস করে দেব বা কেভিএল অ্যাপ্লাই করে দেবো, এটাই হচ্ছে সুপার মেশ। এবার এইটা ধরেন আমাদের, আমরা নোডাল দিয়ে সলভ করছিলাম, এখন আমাদের হচ্ছে মেশ দিয়ে সলভ করা লাগবে, অ্যান্সার তো একই আসবে। তাহলে মেশ করতে হলে আমাদের কি করা হুম। লাগবে? আগের আগের প্রবলেম যেটা দেখালেন, মাঝখানে যদি রেজিস্টার থাকে তাহলে ওটা তো সুপার মেশ হবে না, তাই না? এইখানে আবার আরেকটা ঝামেলা আছে, নোডের ক্ষেত্রে প্রবলেম নাই, কিন্তু সুপার মেশে কারেন্ট সোর্স থাকলেও এখানে আর কেভিএল অ্যাপ্লাই করা যাবে না। কথা বুঝতে পারছেন কেন? কারণ নোডালের জন্য ওই ব্রাঞ্চের কারেন্ট জানলেই চলছিল, কিন্তু মেশের জন্য আমার প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ জানা লাগবে। তা আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্সও দিয়ে দিই, ধরেন এটা রেজিস্ট্যান্স দিলাম 2 ওহম, তাও কি এর ভোল্টেজ না জেনে আমি এই লুপটা করতে পারবো? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে সুপার মেশের ক্ষেত্রে কারেন্ট সোর্স থাকলে ওই মেশে আর আমার কেভিএল অ্যাপ্লাই করা যাবেই না, আমাকে আউটার লুপ দিয়ে কল্পনা করতে হবে। আচ্ছা, এখানে তাহলে দেখেন আমরা কি করতে পারি, তিনটা মেশ পাচ্ছি, মানে তিনটা লুপ আমাদের এখানে আছে, মেশ লুপ যাই বলি, একটা দুইটা তিনটা। তাহলে আমাকে কি করতে হবে, মার্ক করতে হবে যে এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। কারেন্ট কিন্তু আমার এই যে স্টিল আই এর ভ্যালুই বের করতে, অথবা এটা আই এর ভ্যালু বলতে V1 V2 V3 বের করতে হবে। যাই হোক, আহ এই যে তিনটা যে লুপ আমরা দিলাম, এই লুপের কারেন্ট কিন্তু আমরা জানি না, তাহলে আমাকে আন্দাজে ধরে নিতে হবে। পরে অ্যান্সার করার সময় ওইগুলার আর ই করা যাবে না। ধরেন এটার নাম দিলাম I1, এইটা দিলাম I2, এটা I3, এটা আপনার ইচ্ছা, যেটা প্রশ্নে থাকবে না সেটা আপনার ইচ্ছা, বলে দিবেন যে ধরলাম ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার এইখানে আমরা অ্যাপ্লাই করি, এখানে তো সুপার মেশ টেস্ট পড়তেছে না কারণ কারেন্ট সোর্স নাই। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি, এই যে আইটাই পরে, ওইগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি, এখান থেকে যাওয়া শুরু করি, দেখেন আগে ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনালে লাগতেছে, ফলে আমি 10 নিয়ে নিলাম। দেন আমি নিচের দিকে যাচ্ছি, ফলে I1 আমাকে ফলো করতেছে, তাহলে আমি লিখলাম I1 -I3 × 4। এই যে দেখেন আমি উপরের দিকে যাচ্ছি, তাহলে 2I1 = 0। তাহলে এটাকে যদি সাজাই কত হবে, এই যে 4টা I1 আর 2টা I1 মানে 6I1 -4I3 সমান -10। এটা হচ্ছে 1 নম্বর। এবার এই যে লুপটা আছে, এই লুপ, আচ্ছা এই লুপ করার আগে আর একটা কথা বলে ফেলি, দেখেন এখানে আমাকে 5I1 লিখতে হবে। এবার একটু বলেন তো, এই যে আই উপর থেকে নিচে যাচ্ছে আর I1 নিচ থেকে উপরে যাচ্ছে, তার মানে এরা কি একই ব্রাঞ্চের কারেন্ট কিন্তু বিপরীতমুখী। ফলে আমি শুরুতেই এটা বলে দিতে পারি যে আই বলতে অ্যাকচুয়ালি -I1 কে বোঝাচ্ছি। বুঝতে পারছেন? তার মানে আমি যেখানে আই বসাবো, আই না বসায় আমি -I1 বসাই দেবো, কাহিনী শেষ। কারণ আমাদের ওই যে যত ভ্যারিয়েবল কমানো যায়, আই যদি আবার দিই তাহলে আমাদের ভ্যারিয়েবল কিন্তু আবার বেড়ে যাবে, ফলে আমরা হচ্ছে যত কম ইউজ করতে পারি। তাহলে এই যে উপরের যে লুপটা আছে, এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি কত থাকে দেখেন, 6I2, দেন +5I, কিন্তু এই যে 5I মানেই তো -I1, তাহলে আমরা লিখতে পারি -5I1। দেন ওখানে তো -10, মাইনাসে টাচ করলো না আগে। ওই এই যে প্লাসে টাচ করছে, আমি তো এই দিক দিয়ে যাচ্ছি, লুপ আচ্ছা, যেদিকে সেদিকেই উপরেরটা করতে ঠিক। হবে। ঠিক আছে। তাহলে -10 = 0।
তাহলে -5i1 +6i2 সমান 10, 2 নাম্বার। দেন আমরা 3 নাম্বারে যে এখানে করে দিলে আমাদের কাজ শেষ। কত? এখান থেকে যাত্রা শুরু করি। -5i, কিন্তু এই যে -i মানে হচ্ছে +i1, ফলে আমরা লিখতে পারি 5i1 +3i3। অথবা আরেকটা কথা বলি, তাহলে আমাদের দ্রুত ক্যালকুলেশন হয়ে যাবে, বারবারই করা লাগবে না। কোনো একটা লুপে যদি দেখতে পাই যে i3 কারেন্ট অনেকের ভিতরে যাচ্ছে, ওই যে আমরা এই যে এখানে বারবার এই কমন করতেছি, এটাকে ধরেন আমি একটু ভেঙে ভেঙে লেখা ট্রাই করি। কিভাবে? i1 যে নেগেটিভ এটা তো আমি বুঝেই ফেলছি, তো এই কমন না নিয়ে আলাদাও তো করা যায়। ফলে আমি একবারে ক্যালকুলেশন করি যে i3 কে কে পাচ্ছে, 3 পাচ্ছে আর 4 পাচ্ছে, ফলে 3 আর 4 7, i3 আমি একবারে লিখে দিতে পারি। কিন্তু এই 4-এর ভিতরে আবার i1ও যাচ্ছে, কিন্তু এই যে উল্টা, ফলে -4i1। মানে লাভ হলো কি, এই ক্যালকুলেশনটা আমি একবারে করে ফেললাম, একটু টাইম বাঁচলো এই আর কি। =0। তাহলে 5-এর থেকে 1 বাদ দিলে হয় i1 +7i3 =0। এটা হচ্ছে 3 নাম্বার। উদ্দেশ্য প্রত্যেকটা ভোল্টেজ বের করা। দেখেন এইখানে কিন্তু আমাদের একটু কষ্ট বেশি হবে, কেন? কারেন্ট বের করলেই কিন্তু আরো ভোল্টেজ বের করতে গেলে আরো ঝামেলা আছে। সমস্যা নেই, আমরা তো নিয়ম শিখতেছি, পরে ম্যাথ যখন করব তখন তো অবশ্যই সহজ নিয়মেই করব। তাহলে 6, 0, -4, -10, দেন -5, 6, 0, 10, পরে হচ্ছে 1, 2 তো নাই, তাহলে 0, 7, -1.5। আই কি আমরা বের করছিলাম? আচ্ছা, 1 মিনিট দেখি ঠিক আছে কিনা। -1.5 টু টু মানে হচ্ছে 3, হ্যাঁ ঠিক আছে। তো -1.52। i2 এর ভ্যালু কত আসতেছে? 0.398। i3 এর ভ্যালু কত আসতেছে? 0.2174। এবার আমরা V1 V2 V3, V1 কত দেখেন? V1 মানে হচ্ছে এই যে i1 কারেন্ট নিচ থেকে উপরে যাচ্ছে, বাট V1 এর দেখতেছি আমরা উপরে আছে। মানে V1 কে যদি পোলারিটি কল্পনা করি, তাহলে এইটা পোলারিটি V1 এর, কিন্তু কারেন্টের পোলারিটি +2 - হওয়ার কথা, তার মানে এখানে আমরা লিখতে পারি V1 মানে -2i1। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1.52 × 2। তাহলে এটা আসে হচ্ছে 3.04। V2 সমান কত? V2 হচ্ছে সেম, আচ্ছা সেম না, V2 হচ্ছে দেখেন এই যে এই রেজিস্ট্যান্সের 2 মাথার ভোল্টেজ। তাহলে পোলারিটি কেমন? V2 এখানে থাকার মানে হচ্ছে পোলারিটি এইটা, কারণ পোলারিটি যে কোনো নোডের পোলারিটি বলতে বোঝায় ওই নোডটা প্লাস এবং গ্রাউন্ড মাইনাস। সব সময় যে কোনো জায়গার জন্য কোনো নোডের ভোল্টেজ বের করা মানে ওই নোডটা প্লাস, গ্রাউন্ড হচ্ছে মাইনাস। তাহলে এইটা যদি করি, দেখেন 4-এর যদি উপরে প্লাস আর নিচে মাইনাস করি, তাহলে কোন কারেন্টটা +2 - এর দিকে যাচ্ছে সেটার প্রাধান্য পাবে। i1 দেখতেছি +2 - এর দিকে যাচ্ছে, ফলে এইখানকার ভোল্টেজ হবে V2,
সেটা হবে I1 মাইনাস I3 ইন্টু 4। এগুলো একটু নিজে নিজে করে ফেলবেন, সমান করলে যা আসে। আর V3 কত আসবে? V3 তে তো একটাই কারেন্ট, এবং আমরা দেখতেছি কারেন্টটা আসলেও প্লাস টু মাইনাসে যাচ্ছে, ফলে 3I3। এটা করবেন, কত আসে এটা অ্যান্সার। তো স্বাভাবিক কথা, প্রথমবার যা আসছিল তাই আসা উচিত। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের মেশ অ্যানালাইসিস। তাহলে নেক্সট দিন আমরা মেশের মোটামুটি ম্যাথ সলভ করব, এবং সবসময় মনে রাখবো আমরা যত থিওরি টিওরি হাবিজাবি যাই করি না কেন, এরপরে আমরা দেখবো যে থেভেনিন দেখবো, নর্টন দেখবো, সুপারপজিশন আরো ইত্যাদি ইত্যাদি। তবে এই মেশ আর নোড এটা মনে করেন ইউনিভার্সাল টাইপ জিনিস, মানে যতই থিওরি ইউজ করি যাই করি না কেন, সব জায়গায় কমন হিসাবে দেখা যাবে যে এই দুইটা জিনিস আমাদের লাগবে। মানে দুইটাই যে লাগবে এরকম না, যে কোনো একটা আমাদের লাগবে। মানে এটা আমার ইচ্ছা বা আপনার ইচ্ছা, যে আপনার নোডাল পছন্দ হলো নোডাল করলেন, অথবা মেশ পছন্দ হলো মেশ করলেন, তবে এই দুইটা জিনিস আমাকে সবসময় সাথে করে নিয়ে যাইতে হবে। ফলে এই দুইটা একটু ভালো প্র্যাকটিস করতে হবে। দেখা যাবে থেভেনিন যখন করব তখনও এইগুলাই আসলে ঘুরে ফিরে অ্যাপ্লাই করতে হবে। তাহলে মেশ প্র্যাকটিস করবেন, এবং সবচেয়ে ভালো হয় যেই ম্যাথটা আপনি নোডাল দিয়ে করবেন ওই ম্যাথটাই মেশ দিয়ে করবেন, তাহলে একসাথে দুইটা প্র্যাকটিস হয়ে গেল। আর একটা কাজ হবে, আপনার মাথায় মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে কোন ম্যাথ কোন থিওরেম দিয়ে বা কোন পদ্ধতিতে করাটা সহজ। তখন পরীক্ষার হলে একটা ম্যাথ আসলে আপনি নিজে ডিসাইড করতে পারবেন যে এই ম্যাথটা আসলে কোনটা দিয়ে করলে আমার টাইম বাঁচবে বা জায়গা বাঁচবে। যেমন এই ম্যাথটা অবশ্যই আমাদের মেশ দিয়ে করলে বড় হচ্ছে। এখন বলে দিলে আলাদা হিসাব যে এটা দিয়েই করো, বাট না বললে আপনার ডিসিশন যখন মেক করবেন তখন কিন্তু এইগুলা কাজে দেবে। তাহলে আজকে আপাতত এতটুকুই। নেক্সট দিন আমরা হচ্ছে প্র্যাকটিস করবো and অন্য কোনো থিওরি নিয়ে আলোচনা করব। আর এমনিতে প্র্যাকটিস করতে থাকেন এই বইয়ের, যে এইগুলা বললাম যে টাইপ, ওই টাইপ ধরে প্র্যাকটিস করতে থাকেন।